আজকাল রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই মানে একটা শব্দ খুব শোনা যায়। ডিপ স্টেট। হ্যাঁ, ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। কেউ বলেন এটা নিছকই এক ষড়যন্ত্র তত্ত্ব, আবার কেউ বিশ্বাস করেন না এটা একটা বাস্তব শক্তি। যারা পর্দার আড়াল থেকে একটা দেশকে নিয়ন্ত্রণ করে। তো হুম ব্যাপারটা আসলে কি? হুম আজ আমরা এই ডিপ স্টেট ধারণাটার গভীরে ডুব দেব। দেখব এই শব্দটা কোথা থেকে এলো, ইতিহাসের ছায়া কিভাবে পড়েছে, আর আধুনিক রাজনীতিতে, বিশেষ করে আমাদের আশেপাশের দেশগুলোতে এটা কতটা প্রাসঙ্গিক। আচ্ছা। আমাদের হাতে এই বিষয়ে বেশ কিছু গবেষণা আর ঐতিহাসিক তথ্য আছে, যা থেকে আমরা পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ডিপ স্টেট শব্দটার জন্ম কিন্তু তুরস্কে, তাই না? হ্যাঁ, একদম। তুর্কি শব্দ ডেরেন দেভলেত থেকে এর উৎপত্তি, যার আক্ষরিক মানে হল গভীর রাষ্ট্র। গভীর রাষ্ট্র। তুরস্কে এই শব্দটি ব্যবহার করা হতো মূলত সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা আর আমলাতন্ত্রের একটা প্রভাবশালী অংশকে বোঝাতে, মানে এরা এমন একটা গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল। যারা নির্বাচিত সরকারেরও ঊর্ধ্বে। ঠিক, যারা নির্বাচিত সরকারেরও ঊর্ধ্বে উঠে নিজেদের এজেন্ডা অনুযায়ী দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। তাদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে অনেক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও তাদের সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না। তার মানে পর্দার আড়াল থেকে ক্ষমতা নিয়ন্ত্রণের এই ধারণা বা ভয়টা, এটা নতুন কিছু নয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। তুরস্কে তো এটা একটা নির্দিষ্ট নেটওয়ার্ককে বোঝাতে ব্যবহার হতো, কিন্তু এখন তো শব্দটা বিশ্বজুড়েই ব্যবহৃত হচ্ছে। তার মানে কি এই ভয়টা সব সমাজেই কম বেশি ছিল? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এই ভয়টা প্রায় মানুষের সভ্যতার মতোই পুরনো। শুধু সময়ের সাথে সাথে ভয়ের কারণ বা চরিত্রগুলো পাল্টে গেছে। যেমন? যেমন যদি আমরা মধ্যযুগীয় ইউরোপের দিকে তাকাই, তখন ভয়টা ছিল ডাইনি আর শয়তানের উপাসকদের নিয়ে। ডাইনিদের নিয়ে, হ্যাঁ। তখন মানুষের বিশ্বাস ছিল যে একটা গোপন সংগঠিত ডাইনিদের চক্র খ্রিস্টান সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এমনকি ১৪৮৭ সালের ম্যালিয়াস ম্যালিফিকারুম নামের একটা বইতে এই ষড়যন্ত্রের কথা ফলাও করে লেখা হয়েছিল। এক মিনিট, এটা তো অবিশ্বাস্য। তার মানে ৫০০-৬০০ বছর আগে ডাইনিদের নিয়ে যে ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছিল, আজকের দিনে ইন্টারনেটে ভেসে বেড়ানো আধুনিক ষড়যন্ত্র তত্ত্বগুলোর মূল কাঠামোটা প্রায় একই। একদম। ঐতিহাসিক ইউভাল নোয়া হারারি তো আধুনিক কিউয়ানন ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে এর একটা দারুণ মিল খুঁজে পেয়েছেন। রাইট, কিউএনন। হ্যাঁ, এই কিউয়ানন তত্ত্বটিও কিন্তু অনেকটা এমনই, যেখানে বলা হয় যে বিশ্বজুড়ে একদল শয়তানের উপাসক অভিজাত শিশুদের উপর নির্যাতন চালাচ্ছে এবং একটি গোপন যুদ্ধের মাধ্যমে তাদের ঠেকানোর চেষ্টা চলছে। দুটো ক্ষেত্রেই তাহলে মূল বিষয়টা একই। হ্যাঁ, দুটো ক্ষেত্রেই খেয়াল করে দেখুন, মূল বিষয়টা একই। এক অদৃশ্য সংগঠিত শত্রু যারা সমাজের গভীরে লুকিয়ে আছে। ভয়টা একই, শুধু পাত্রটা বদলে গেছে আর কি। এটা দারুণ একটা বিষয়। তার মানে মানুষের মনে এই পর্দার আড়ালে শক্তির ভয়টা সবসময়ই ছিল। আচ্ছা, একসময় যা ছিল ডাইনি বা শয়তান, জ্ঞানদীপ্তির যুগে বা এজ অফ এনলাইটেনমেন্টের সময় সেই ভয়টা কোথায় গিয়ে পড়ল? তখন তো মানুষ আরও যুক্তিবাদী হতে শুরু করেছিল। ঠিক, ভয়টা তখন অলৌকিক জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের পরিচিত জগতের মধ্যেই ঢুকে পড়ল। মানে? মানুষের ভয়টা গিয়ে পড়ল অভিজাতদের গোপন সংগঠনগুলোর ওপর, যেমন ধরুন ফ্রিম্যাসন এবং ইলুমিনাতি। ও হ্যাঁ, এদের নাম তো শোনা যায়। অভিযোগ উঠতে শুরু করল যে এই সংগঠনগুলো পর্দার আড়াল থেকে রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। জার্মান দার্শনিক ক্রিস্টফ মার্টিন উইল্যান্ড ১৭৮৮ সালেই এ বিষয়ে লিখেছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই ধরনের গোপন সংগঠনগুলো বাইরে হয়তো জনস্বার্থের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে তারা রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা স্টেট উইদিন আ স্টেট হয়ে উঠতে পারে। যেটা দেশের বৈধ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকেই দুর্বল করে দেয়। একদম। আর ১৯ শতকে এসে এই ভয়টা আরও বাস্তব রূপ নিল, তাই না? পুঁজিবাদের উত্থানের সাথে সাথে। হ্যাঁ, ১৯ শতকে শিল্প বিপ্লব আর পুঁজিবাদের বিকাশের সাথে সাথে ভয়টা কেন্দ্রীভূত হল আর্থিক প্রতিষ্ঠান আর ব্যাংকারদের ঘিরে। আচ্ছা। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা জন্মালো যে দেশ আসলে নির্বাচিত সরকার চালাচ্ছে না, চালাচ্ছে কিছু ধনী আর্থিক অভিজাত্য। এই সময়েই দ্য প্রটোকল অব দ্য এল্ডার্স অব জায়ন এর মতো একটি কুখ্যাত জাল নথি ছড়িয়ে দেওয়া হয়। ওটা তো একটা পুরোপুরি জালিয়াতি ছিল। হ্যাঁ, যেখানে ইহুদি ব্যাংকারদের বিশ্ব নিয়ন্ত্রণের এক কাল্পনিক ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল।
এই ধারণাগুলো এতটাই শক্তিশালী ছিল যে 1848 সালের ইউরোপীয় বিপ্লব বা 1871 সালের প্যারিস কমিউনের মতো বড় বড় রাজনৈতিক ঘটনার পেছনেও অনেকে রথচাইল্ড পরিবারের মতো প্রভাবশালী ব্যাংকারদের হাত আছে বলে মনে করত। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। অনেক সময় তো সরকার বা শাসকরা নিজেরাই এই ভয়টাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। মানে সাধারণ মানুষের ভয়কে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতাকে আরও পোক্ত করেছে। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। বিংশ শতাব্দীতে এই প্রবণতাটা খুব স্পষ্টভাবে দেখা যায়। তাই না? শাসকরা নিজেরাই একটা কাল্পনিক ডিপ স্টেটের ভয় দেখিয়ে আসল ক্ষমতা কক্ষিগত করেছে। যেমন ধরুন 1917 সালের রুশ বিপ্লবের পর বিপ্লবের বিরোধীরা জুডিও বলশেবিক ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে। কি ছিল সেটা? তাদের ভিত্তিহীন দাবি ছিল ইহুদিরাই এই বিপ্লবের পেছনে কলকাঠি নাড়ছে। আসলে এটা ছিল নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটা সহজ উপায়। আর নাৎসি জার্মানির কথা তো বলাই বাহুল্য। হিটলার তো এই ভয় দেখানোর শিল্পকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, হিটলার এবং তার নাৎসি শাসকরা দেশের ভেতরে কাল্পনিক ষড়যন্ত্রের ভয় দেখিয়েই ক্ষমতা দখল করে এবং বিরোধীদের নির্মূল করে। 1934 সালের নাইট অফ দ্য লং নাইভস এর একটা ভয়ঙ্কর উদাহরণ। সে তো নিজের দলের লোকেদেরই। হ্যাঁ, হিটলার তার নিজের দলের ভেতরেরই অনেক নেতাকে বিশ্বাসঘাতক এবং রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করে হত্যা করেন, কারণ তিনি মনে করেছিলেন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপর গেস্টাপো এবং এসএসের মতো সংস্থাগুলোকে তো একক্ষত্র ক্ষমতা দেয়া হয়। তারা এমন একটা আবহাওয়া তৈরি করেছিল যেন এক অদৃশ্য শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করছে, আর সেই অজুহাতে তারাই নিজেরাই একটা ভয়ঙ্কর দমনমূলক ব্যবস্থা কায়েম করেছিল। তার মানে একদিকে তারা একটা কাল্পনিক গভীর রাষ্ট্রের কথা বলছে, আবার অন্যদিকে নিজেরাই একটা আসল জবাবদিহিহীন রাষ্ট্রব্যবস্থা তৈরি করছে। একদম। মুসোলিনির ইতালি এবং ফ্র্যাঙ্কোর স্পেনেও একই কৌশল দেখা যায়। বিরোধী দলগুলোকে জাতীয় ঐক্যের শত্রু আর গোপন ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে তাদের দমন করা হতো। বাহ! এই স্বৈরাচারী শাসকরা একদিকে কাল্পনিক ডিপ স্টেটের ভয় দেখাতেন, আবার অন্যদিকে নিজেরাই আমলাতন্ত্র, সেনাবাহিনী আর অভিজাতদের নিয়ে এমন একটি কাঠামো তৈরি করতেন যা জনগণের কাছে কোনোভাবেই জবাবদিহি করতে বাধ্য ছিল না। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ডিপ স্টেটের ধারণাটা ছিল মূলত ষড়যন্ত্র তত্ত্ব অথবা স্বৈরাচারী শাসকদের একটা রাজনৈতিক হাতিয়ার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতিটা তো আরও জটিল হয়ে গেল, তাই না? যখন পুরো বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেল, তখন তো গোয়েন্দা সংস্থাগুলোই হয়ে উঠল রাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র। তাদের ক্ষমতা কি এতটাই বেড়ে গিয়েছিল যে তারা নিজেরাই এক ধরনের ডিপ স্টেট হয়ে ওঠে? হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময় এই ধারণাটা আরও শক্তিশালী আর বাস্তব রূপ নেয়। বিশ্বজুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক প্রসারিত হয় এবং তাদের ক্ষমতাও অনেক বেড়ে যায়। যেমন সোভিয়েত ইউনিয়নের কেজিবি, পূর্ব জার্মানির স্টার্সি কিংবা আমেরিকার সিআইএর মতো সংস্থা। এরা তো বিশাল বিশাল সংগঠন। হ্যাঁ, এরা নিজ নিজ দেশের এবং অন্যান্য দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করে। কেজিবি তো সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে প্রায় নির্বাচিত সরকার বা সেনাবাহিনীর থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠত। গুপ্তচর বৃত্তি আর নজরদারির মাধ্যমে তারা সবকিছু নিয়ন্ত্রণ করত। আর সিআইএ? আর সিআইএর কথা যদি বলি, 1953 সালে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেককে ক্ষমতা থেকে সরানোর পেছনে তাদের সরাসরি ভূমিকা ছিল। এটাই তো একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটা গোয়েন্দা সংস্থার ডিপ স্টেট হয়ে ওঠার সবচেয়ে বড় উদাহরণ। একদম। আর এখানেই তো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সেই বিখ্যাত সতর্কবাণীটা চলে আসে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তিনি তো একজন সাবেক সেনাপ্রধান ছিলেন। তার এই ভয়টা কোথা থেকে এসেছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডোয়াইট ডি আইজেনহাওয়ার, যিনি নিজে একজন 5 স্টার জেনারেল ছিলেন, তিনি 1961 সালে তার বিদায়ী ভাষণে প্রথম এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিষয়ে পুরো দেশকে সতর্ক করেন। তিনি কি বলেছিলেন? তিনি বলছিলেন, দেশের সামরিক বাহিনী, প্রতিরক্ষা শিল্প অর্থাৎ অস্ত্র নির্মাতা কোম্পানি এবং সরকারের মধ্যে একটি শক্তিশালী জোট তৈরি হয়েছে, যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ক্রমাগত যুদ্ধ ও সংঘাত জিয়ে রাখতে চায়। আইজেনহাওয়ার ভয় পাচ্ছিলেন যে এই জোটটি এতটাই প্রভাবশালী হয়ে উঠবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। কারণ যুদ্ধের সিদ্ধান্ত তখন আর নির্বাচিত প্রতিনিধিরা নেবেন না, বরং এই প্রভাবশালী গোষ্ঠী নেবে।
ঠিক, এটাই তো ডিপ স্টেটের মূল ধারণা। তার মানে এই ধারণাটা শুধু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর একটা বাস্তব ভিত্তিও তৈরি হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের অঞ্চলের দিকে অর্থাৎ দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, তাহলে এই ধারণাটি কিভাবে দেখা হয়? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই ধারণাটি বেশ প্রাসঙ্গিক এবং এর বাস্তব প্রয়োগও দেখা যায়। বিশেষ করে পাকিস্তানে ডিপ স্টেট বলতে সাধারণত শক্তিশালী সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা। আইএসআই? হ্যাঁ, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইটা বোঝানো হয়। পাকিস্তানে এদেরকে প্রায়শই সম্মানের সঙ্গে বা ভয়ের সঙ্গে দি স্ট্যাবলিশমেন্ট বলা হয়। দি স্ট্যাবলিশমেন্ট, এই শব্দটার মধ্যেই তাদের ক্ষমতার গভীরতা বোঝা যায়। একদম, পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনী দশকের পর দশক সরাসরি দেশ শাসন করেছে। আর যখন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তখনও তাদের ওপর সেনাবাহিনীর ব্যাপক প্রভাব থাকে। কী ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে? নির্বাচন প্রভাবিত করা, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা, এমনকি পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারত ও আফগানিস্তান বিষয়ক নীতি নির্ধারণের মতো গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে সবসময়ই ছিল। মেমোগেট কেলেঙ্কারির মতো ঘটনাগুলোতেও দেখিয়ে দেয় কিভাবে নির্বাচিত সরকারের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করা হয়েছে। আর ভারতের ক্ষেত্রে বিষয়টা কিভাবে দেখা হয়? সেখানে তো পাকিস্তানের মতো সরাসরি সামরিক শাসনের ইতিহাস নেই। ভারতে বিষয়টি একটু অন্যরকম এবং সূক্ষ্ম। যেমন ইউপিএ সরকারের আমলে 2004-2014 ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল বা এনএসি নামে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। যার চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী। হ্যাঁ, তখন সমালোচকরা অভিযোগ করেন যে এটি একটি অসাংবিধানিক ক্ষমতার কেন্দ্র বা সুপার ক্যাবিনেট হয়ে উঠেছিল। তাদের যুক্তিটা কি ছিল? ন্যাকের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত নন, অথচ তারা সরকারের নীতি নির্ধারণে সরাসরি প্রভাব ফেলছেন। এতে নির্বাচিত মন্ত্রিসভার ক্ষমতা খর্ব হচ্ছিল, যা গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী। এ কারণেই এটিকে একটি ডিপ স্টেট কাঠামো হিসেবে দেখা হচ্ছিল। এছাড়া ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর ভূমিকা নিয়েও তো এমন আলোচনা শোনা যায়। হ্যাঁ, আরএসএসকেও অনেকে এমন একটি সংগঠন হিসেবে উল্লেখ করেন যারা সরকারের নীতি নির্ধারণে পর্দার আড়াল থেকে একটি বড় ভূমিকা পালন করে বলে মনে করা হয়। যেহেতু এটি একটি বিশাল এবং সুসংগঠিত মতাদর্শিক সংগঠন, তাই অনেকে মনে করেন যে নির্বাচিত সরকারের ওপর তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। তবে এই সবগুলি বিতর্কের বিষয়। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ডিপ স্টেট শব্দটা তো একেবারে আলোচনার কেন্দ্রে চলে এসছে। এর কারণ কি? হ্যাঁ, 2016 সালে নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা এই শব্দটিকে জনপ্রিয় করে তোলে। তাদের মূল অভিযোগটা কি ছিল? তাদের মূল অভিযোগ ছিল ওয়াশিংটনের ভেতরে থাকা অনির্বাচিত কর্মকর্তারা, অর্থাৎ আমলা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং অন্যান্য সরকারি কর্মচারীরা তার নীতি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। তারা এই আমলাতন্ত্রকে দ্য সোয়াম্প বা জলাভূমি বলে আখ্যা দিয়েছিল। ঠিক, এবং মনে করে যে এই কর্মকর্তারাই হলো আসল ডিপ স্টেট, যারা জনগণের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টের এজেন্ডাকে ব্যর্থ করে দিতে চায়। তার মানে ট্রাম্পের সমর্থকদের কাছে এটা ছিল নির্বাচিত প্রতিনিধির ইচ্ছার বিরুদ্ধে স্থায়ী সরকারি কাঠামোর একটা লড়াই। একদম। আর ট্রাম্প তার 2024 সালের নির্বাচনী প্রচারণাতেও এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তিনি সরাসরি বলেছেন যে তিনি নির্বাচিত হলে এই ডিপ স্টেটকে ধ্বংস করবেন। কিভাবে? তার পরিকল্পনা হল সরকারি চাকরির সুরক্ষা কমিয়ে দিয়ে হাজার হাজার কর্মকর্তাকে সরিয়ে সেখানে তার প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া। এর মাধ্যমে তিনি আমলাতন্ত্রের উপর প্রেসিডেন্টের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। যদিও এর বিরোধীরা বলছেন এটা আসলে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা। এই রেটরিক বা বয়ান কি শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ, নাকি অন্য দেশের নেতারাও এটা ব্যবহার করছেন? না, এটা এখন একটা বৈশ্বিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ডিপ স্টেটের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনিও? হ্যাঁ, তিনি বলেছেন যে দেশের বিচার ব্যবস্থা, পুলিশ এবং গণমাধ্যম তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একজোট হয়েছে। অর্থাৎ যখনই কোনো নির্বাচিত নেতা প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হন বা আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন, তখনই নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে দেখানোর জন্য এই ডিপ স্টেটের তত্ত্বটি সামনে নিয়ে আসা হয়। তাহলে পুরো আলোচনাটা যদি গুছিয়ে বলি, ডিপ স্টেট ধারণাটার জন্ম তুরস্কে হলেও এর শিকড় ইতিহাসের অনেক গভীরে।
এটা কখনো ডাইনিদের ষড়যন্ত্রের ভয়, কখনো গোপন সংগঠনের ভয়, আবার কখনো আর্থিক ইলিটদের নিয়ন্ত্রণের ভয় হিসেবে আবির্ভূত হয়েছে। আর আধুনিক যুগে এসে এটা একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। ঠিক, যা দিয়ে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক ক্ষমতা সমালোচনা করা হচ্ছে, তেমনি অন্যদিকে নির্বাচিত নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এটা ব্যবহার করছেন। আচ্ছা। এর পেছনের মূল বিষয়টা হলো যে কোনো রাষ্ট্রেই দুটো ক্ষমতার কেন্দ্র থাকে। একটা হলো নির্বাচিত বা আনুষ্ঠানিক ক্ষমতা, যা সরকার বা জনপ্রতিনিধিদের হাতে থাকে। আর অন্যটা? আরেকটা হলো অনির্বাচিত কিন্তু স্থায়ী প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা, যেমন সেনাবাহিনী, আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা, এমনকি বিচার বিভাগ। এই প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন কাজ করার মাধ্যমে নিজেদের একটা ক্ষমতা এবং প্রভাব বলয় তৈরি করে, যা সরকার পরিবর্তনের সাথে সাথে বদলে যায় না। মানে এরই দুই ক্ষমতার ভারসাম্য নিয়েই বিতর্কটা। একদম। এই দুই ক্ষমতার, অর্থাৎ জনগণের ভোটে আসা সরকারের ক্ষমতা আর এই স্থায়ী প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্য নিয়ে মূলত ডিপ স্টেটের বিতর্কটা আবর্তিত হয়। এখান থেকে তো একটা খুব জটিল প্রশ্ন উঠে আসে। একটা দেশের স্থিতিশীলতা আর প্রাতিষ্ঠানিক দক্ষতার জন্য এই অনির্বাচিত স্থায়ী কাঠামোগুলো তো জরুরি। এদের ছাড়া তো দেশ চলতে পারে না। অবশ্যই পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই জরুরি প্রতিষ্ঠানগুলো কখন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং একটা জবাবদিহিহীন গভীর রাষ্ট্রে পরিণত হয়? আর এই সীমারেখাটিই বা কে ঠিক করে দেবে?